কিভাবে আপনি টিউশন ফি অথবা বাসা ভাড়া, খাওয়া দাওয়া খরচ, যাতায়াত খরচ দিতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি। যেখানে অনেক ধরনের কোশ্চেন পাইছে এই পর্যন্ত, যে আসার পর থেকে বিভিন্নজন বিভিন্নভাবে কোশ্চেন করেন যে কিভাবে খরচ জোগাড় করতে পারেন। তো আজকে আশা করি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সব কিছু বুঝতে পারবেন খুব ইজিলি। তাহলে সবার কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। যারা আমরা সেপ্টেম্বরে আসছি অথবা জানুয়ারি ইনটেকে আসছি, তো 2-1 মাসের জাস্ট খরচটা যদি বাসা থেকে নিয়ে আসতে পারেন, পাশাপাশি যদি ইউনিভার্সিটির টিউশন ফি 75% দিয়ে আসতে পারেন দেশ থেকে, তাহলে আপনার জন্য খুব সহজে বাকি 25% টিউশন ফি এবং বাসা ভাড়া, খাওয়া দাওয়ার খরচ, যাতায়াত খরচ জোগানো সম্ভব। আমি যদি ক্যালকুলেশন করে দেই তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন যে একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে 20 ঘন্টা কাজের ওয়ার্ক পারমিট দেওয়া হয়, যে প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারে। এটা হচ্ছে সরকারি নিয়ম এবং আমাদের বিআরপি কার্ডের রুলস। এই 20 আওয়ার্স কাজ করতে পারবেন আপনি বৈধভাবে। আর এই 20 আওয়ার্সের বাইরে যা করবেন সেটাই হচ্ছে অবৈধ, কিন্তু তারপরেও আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের করতে হয় বা করা লাগে। তাহলে এই 20 আওয়ার্স উইকলি যদি আপনি 20 আওয়ার্স কাজ করেন, সেই টাকা দিয়ে কি সম্ভব? হ্যাঁ, কিছু অংশ সম্ভব। যেমন 20 আওয়ার্সে যদি আপনি কাজ করেন, এখানকার মিনিমাম স্যালারি হচ্ছে আপনার 10 পাউন্ড। তো এর ম্যাক্সিমাম বিভিন্ন জবে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো জাস্ট আমি মিনিমামটাই হিসাব করব, যেহেতু ম্যাক্সিমাম যতটুকু অর্জন করতে পারেন সেটা যার যার যোগ্যতা এবং যদি কাজের উপর ডিপেন্ড করবে। তো আমি জাস্ট মিনিমাম যদি হিসাব দেখাই, তাহলে আপনি আপনার প্ল্যান ওইভাবে গুছাতে পারবেন। মিনিমাম 10 পাউন্ড যদি আপনি করেন, তাহলে সপ্তাহে আপনি আসতেছে আপনার 200 পাউন্ড। যদি 20 ঘন্টা কাজ করতে পারেন, তাহলে 200 পাউন্ড আপনি সপ্তাহে অর্জন করবেন। আর তাহলে মাসে আসতেছে আপনার 800 পাউন্ড। 800 পাউন্ড হচ্ছে আপনি বৈধভাবে অর্জন করলেন। এই 800 পাউন্ডে আপনি কি করতে পারেন? আপনি যদি প্রাইভেটভাবে বাসা ভাড়ায় থাকেন, সেটা হলো এক ধরনের খরচ। আর যদি হচ্ছে শেয়ার বাসায় থাকেন কিংবা রেস্টুরেন্ট কিংবা টেকওয়ের উপরে থাকেন, তাহলে আলাদা খরচ। আমি জাস্ট সব ধরনের উদাহরণে দিয়ে দিব। যদি আপনি মনে করেন যে প্রাইভেট বাসায় থাকবেন, সেক্ষেত্রে আপনার প্রাইভেট রুম ভাড়া হচ্ছে ডিপেন্ড করে রিজিয়ন অনুসারে। তো আমি আমাদের যেহেতু র্যাকসামে আছি, তো র্যাকসামের একটা হিসাব দিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে কোথায় কেমন হতে পারে, বা জাস্ট একটু এদিক এদিক হয়, বেশি একটা তফাৎ হয় না। তো আপনি এদিকে বাসা ভাড়া হচ্ছে, যদি শহরের একদম সাথে থাকেন, টাউন সেন্টারে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে 500-600 টাকা ভাড়া পড়ে, রুম পাওয়া যায়। আর যদি একটু শহরের একটু আশেপাশে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় যে 350-400 পাউন্ডের মধ্যে বাসা পাওয়া যায়। আর যদি টেকওয়ের উপরে থাকেন, রেস্টুরেন্টে যদি আপনার পরিচিত কেউ থাকে কিংবা রেস্টুরেন্টের সাথে যোগাযোগ করে যদি হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি থাকা খাওয়া বিনামূল্যেও থাকতে পারেন, খাইতে পারেন, কোনো ধরনের খরচ লাগবে না। তো সেটা হলো ভাগ্যের বিষয়। আপনি যদি পেয়ে যান, বরং আবার ওইসব টেকওয়েতে আপনি কাজও করতে পারেন। আপনি চাইলে ওখানে কাজ করতে পারে আপনার। আরও দেখা যায় ওই 200 পাউন্ডের পাশাপাশি আপনি সপ্তাহে দেখা যায় এই টেকওয়ে থেকেও আপনি 150 টাকার মতো পেতে পারেন, যদি ফুল টাইমে কাজ করতে পারেন। 150 কিংবা এর সাথেও বেশিও পাওয়া যায় পার ডেতে। যে আপনি যদি বাংলাদেশি টেকওয়ের কথা বলি বা ইন্ডিয়ান টেকওয়ের যেগুলো আছে, এরা
দেখা যায় ঘন্টা বেসিসে অনেক সময় পে করে থাকে বা পার ডে অনুসারে পে করে। তো ঘন্টা অনুসারে যদি আপনি 7-8 পাউন্ড করে পান, সেক্ষেত্রে একটা টেকওয়েতে ফুল টাইম হচ্ছে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা। আপনি মোটামুটি ধরে নেন যে অ্যাভারেজ আপনি 50 পাউন্ড অর্জন করতে পারবেন। এটা হলো আপনার দৈনিক 50 পাউন্ড টেকওয়ে থেকে। সেক্ষেত্রে আপনার যদি আবার এখানে টেকওয়েগুলো সাধারণত 6 দিন কিংবা 7 দিনই খোলা থাকে, অনেকগুলো টেকওয়ে আছে 7 দিনই খোলা থাকে, ম্যাক্সিমামই হচ্ছে 6 দিন খোলা থাকে। তো যদি 6 দিন করতে পারেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি সপ্তাহে এখান থেকে 300 পাউন্ড বা জাস্ট 250 পাউন্ড মতো অর্জন করতে পারেন। তো একদিকে এনআই জব, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স জব, সরকারি বৈধভাবে আপনি হচ্ছে 200 পাউন্ড, আর যদি আপনি রেস্টুরেন্ট থেকে পান হচ্ছে আরও 250 পাউন্ড কিংবা 200 পাউন্ড, তাহলে মোটামুটি সপ্তাহে আপনি 400 পাউন্ড জোগাড় করতে পারেন। এখন সপ্তাহে আপনার খরচ কত পড়তে পারে? সপ্তাহে খরচ আপনার এর উপর ডিপেন্ড করবে। যেমন আমি যেটা বললাম যে যদি আপনি টেকওয়ে বা রেস্টুরেন্টের উপর থাকেন, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে খুব ইজিলি টেকওয়েতে থাকতে পারেন। টেকওয়ে খোঁজ করলে মোটামুটি পাওয়া যাবেন, যে রিজিয়নে থাকেন না কেন সেই রিজিয়নে মোটামুটি পাওয়া যায়। তাহলে আপনি ওই টেকওয়েতে উপরে থাকলেন, বিনামূল্যে খাইলেন বিনামূল্যে। তারপর যেহেতু খাওয়া দাওয়া থাকা হয়ে গেল, এখন হলো ট্রান্সপোর্ট কস্ট। ট্রান্সপোর্ট এটা হলো ভেরিয়েবল। আপনি যদি যেখানে থাকেন সেখানে দেখা যায় যে সপ্তাহে টিকিট পাওয়া যায় কিংবা হেঁটেও পার হওয়া যায়। তো আপনি যদি সপ্তাহে টিকিট কাটেন, বাস এর টিকিট অথবা আপনি রেল কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি পে করতে হবে ভেরিয়েবল। যেহেতু বাসের ভাড়া এক ধরনের, ট্রেন ভাড়া আরেক ধরনের, সিস্টেম আলাদা আলাদা। বাসের ভাড়া সাধারণত আপনি রেগুলার মোটামুটি দৈনিক যদি যাতায়াত করেন, সেক্ষেত্রে আপনার আসা যাওয়া খরচ 4 পাউন্ডে যাবে। যেখানে যান সারাদিন যত জায়গায় যাইতে ইচ্ছে করে যাবেন। অথবা যদি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে আপনি যদি উইকলি টিকিট নেন, সেক্ষেত্রে আবার হাফ ভাড়া চলে আসে বাংলাদেশের মতো মোটামুটি। যেখানে আপনার সপ্তাহে 16-17 পাউন্ড যাইতো, সেটা হচ্ছে 10 পাউন্ড বা 12 পাউন্ডে আপনি টিকিট করে ফেলতে পারবেন। এই হচ্ছে কথা। তো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনার যেহেতু যদি ডিপেন্ডেন্ট ছাড়া আসেন, তাহলে এক ধরনের খরচ বা আপনি অর্জন করতে পারেন। আর যদি ডিপেন্ডেন্ট নিয়ে আসেন, সেটা অন্য ধরনের। আমি যদি ডিপেন্ডেন্ট ছাড়ার কথা বলি, আপনি যদি সিঙ্গেল এসে থাকেন, সিঙ্গেলে আপনি কত টাকা খরচ এবং কত টাকা আপনি সেভ করতে পারেন। আপনি যেহেতু আমি সিঙ্গেলের রেস্টুরেন্টে থাকাটাই ভালো। শেয়ারে অনেক সময় দেখা যায় যে 250 টাকা শেয়ারে থাকতে পারেন, অথবা রেস্টুরেন্টে থাকলে বিনামূল্যে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো খরচ নাই। আপনি যতটুকু অর্জন করবেন ততটুকুই হচ্ছে আপনি সেভ করতে পারেন। তার পরিমাণ কত হতে পারে? তাহলে যেহেতু আমি এনআইয়ের হিসাব দিলাম 200, আর এদিকে রেস্টুরেন্ট থেকে আপনি পাবেন হচ্ছে 250 বা 200, তাহলে 400 পাউন্ড আপনার সপ্তাহে হয়ে গেল। আপনার থাকা খাওয়া যদি আমি টেকওয়ে ছাড়া থাকেন, তাহলে হয়তো সপ্তাহে 100 বা 150 পাউন্ড যাবে। আপনার আসতেছে 400, আপনি খরচ করলেন 150, সব মিলিয়ে ভাড়া টাড়া সব মিলিয়ে 150, এর বেশি যাবে না। তাহলে আপনার মান্থলি ইনকাম কত দাঁড়াচ্ছে? আপনি সপ্তাহে যদি 400 টাকা অর্জন করেন, তাহলে মান্থলি আসতেছে 16 পাউন্ড। এটা হচ্ছে আপনি একদিকে রেস্টুরেন্টের, সেটা হচ্ছে ক্যাশে, আর একটা হলো এনআই জব, যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স জব, সেটা হচ্ছে আপনার বৈধভাবে অর্জন, সেটা আসে 800। এদিকে ক্যাশ অ্যান্ড এদিকে 800, মোটামুটি আপনার দেখা যায় যে মোটামুটি 1600 পাউন্ড আপনি পেলেন। এবং মান্থলি আপনার কস্ট দাঁড়াবে হচ্ছে 500 সর্বোচ্চ। যদি আপনি শেয়ারে থেকে খাওয়া দাওয়া সহ থাকা খাওয়া মিলিয়ে আপনার হচ্ছে খরচ যাবে হচ্ছে 600। তো মোটামুটি আপনার 1000 টাকার মতো মান্থলি আপনি সেভ করতে পারেন। 1000 টাকা না, অ্যাকচুয়ালি 1000 পাউন্ড। তো 1000 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় হিসাব করলে 1.5 লাখ টাকা। যদি এখন যেহেতু রেট মোটামুটি 150 করে আছে, 150 বা 151, 152 ভেরিয়েবল, চেঞ্জ হয় রেট। তো জাস্ট অ্যাভারেজে যদি হিসাব করি 150 টাকা 1 পাউন্ড, সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় আপনি সেভ করতে পারতেছেন 1.5 লাখ টাকা। এটা হচ্ছে আপনি মিনিমাম ওয়েজে কাজ করে
আপনি অর্জন করতে পারেন। এখন যারা দেখা যায় যে শুধু এনআই জব করে আপনার খরচ মেটানো সম্ভব কিনা অনেকে প্রশ্ন করেন যে বৈধভাবে যদি কাজ করি তাহলে সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। যেহেতু আপনি মোটামুটি মিনিমাম স্যালারিতে যদি আমি দেখাই যে মিনিমাম স্যালারি যেহেতু 800, আপনার খরচ হলো 600, আপনার 200 পাউন্ড করে থাকতেছে। বা দেখা যায় যে আপনার এখন কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে আপনি কাজ করবেন, যে ডেলিভারি কাজ করবেন অথবা সিকিউরিটি গার্ডের কাজ করবেন বা আদার্স যে কাজগুলো হচ্ছে পেমেন্ট বেশি সেগুলো করবেন, তাহলে দেখা যায় যে আপনার আরও বাড়বে। সেক্ষেত্রে 300-400 পাউন্ড ইজিলি সেভ করা যায়। আর যদি আপনি মনে করেন যে ডিপেন্ডেন্ট নিয়ে আসছেন, এখন ডিপেন্ডেন্টও কাজ করতেছে, আপনিও কাজ করতেছেন, তাহলে মোটামুটি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই। স্টুডেন্টদের যেমন ব্যারিয়ার থাকে 20 ঘন্টার, সপ্তাহে ব্যারিয়ার থাকে যে 20 ঘন্টার বেশি করতে পারবে না, কিন্তু ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই। ডিপেন্ডেন্ট যতটুকু চায় সে করতে পারে, যত মনে চায়। যেমন সে চাইলে যদি একটা কোম্পানিতে কাজ করে, একটা কোম্পানিতে ইউজুয়ালি 40 ঘন্টা থেকে শুরু করে 60 ঘন্টা পর্যন্ত সপ্তাহে করতে পারে বা 48 ঘন্টা করতে পারে। এটা ভেরিয়েবল, এক এক কোম্পানির রুলস এক এক রকম। যেমন আমি যদি কিছু ফ্যাক্টরির কথা বলি, ফ্যাক্টরিতে কিছু কোম্পানিতে আমার দেখা 37.5 ঘন্টা থেকে শুরু করে একদম 60 ঘন্টা পর্যন্ত আছে। আপনার চয়েস এবং হচ্ছে আপনার চাকরি পাওয়ার উপর ডিপেন্ড করে আপনি কয় ঘন্টা করতে পারেন। এটা হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে। কোম্পানির হিসাবগুলো সাধারণত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যদি 8 ঘন্টা করে করেন, আপনার 40 ঘন্টা, মোটামুটি 5 দিন এবং 2 দিন বন্ধ থাকে। আর অনেকগুলো কোম্পানি আছে যেগুলোতে হচ্ছে আপনার যে 4 দিন ডিউটি আর 4 দিন অফ থাকে। সেক্ষেত্রে 4 দিন 12 ঘন্টা করে 48 ঘন্টা মোটামুটি জব করতে পারে। এটা হচ্ছে জাস্ট একটা জবের কথা। 48 ঘন্টা মিনিমাম ওয়েজে যদি আমি ধরি তাহলে হচ্ছে 10 পাউন্ড করে। আর তাহলে 10 পাউন্ড করে যদি আপনি 48 ঘন্টা করেন, মোটামুটি আপনার সপ্তাহে 480 পাউন্ড চলে আসে। 10 পাউন্ডের বেশি অনেক কোম্পানিতে দেখা যায় যে 11 পাউন্ড, অনেক কোম্পানিতে আছে 13.57 পাউন্ড পার আওয়ার। তাহলে সেই হিসাবে আমি যদি মিনিমাম হিসাব করি 480 পাউন্ড চলে আসে। সেখান থেকে ট্যাক্স বা এনআই কাটে হচ্ছে 20 পাউন্ড বা 24 পাউন্ডের মতো কাটে। এটা হলো আপনার স্যালারির উপর ডিপেন্ড করবে, আপনি কত টাকা পাইলেন, আর হলো এর উপর ভিত্তি করে আপনার ট্যাক্স কাটবে। যাই হোক, ট্যাক্স বেশি একটা কাটে না, 20 পাউন্ড বা 24 পাউন্ডের মতো কাটে। এটা হলো ডিপেন্ড করে পার্সেন্টেজ। তাহলে একজন ডিপেন্ডেন্ট যদি সে ফুল টাইম কাজ করে তাহলে সে অর্জন করতে পারে 480 পাউন্ড মিনিমাম সপ্তাহে। তাহলে তার মান্থলি দাঁড়ায় আপনার মোটামুটি অ্যাভারেজে যদি হিসাব করি 1700 1800 থেকে 2000 পাউন্ড বা এর উপরেও পাওয়া যায়, অনেকে 2200 পাউন্ডের মতো অর্জন করতে পারে। এটা হলো কাজ এবং দক্ষতার উপর ডিপেন্ড করে এবং হচ্ছে কোম্পানির ভিত্তি করে একটা হয়ে থাকে। এটা হচ্ছে আপনি যদি একটা কাজ করেন। আর যদি মনে করেন যে না, আমার যেহেতু বাকি 4 দিন অফ ডে আছে, কিংবা আমার বিকালবেলা অফ ডে থাকে, তাহলে বিকালবেলা অফ থাকে, আমি হচ্ছে ওই সময় আরেকটা কাজ করতে চাই, হ্যাঁ, করতে পারবেন। এখানে যেহেতু ডিপেন্ডেন্টের কোনো ব্যারিয়ার নাই, ডিপেন্ডেন্ট যত মনে চায় ততই কাজ করতে পারবে। সেটা যদি শরীর সুস্থ থাকে বা ভালো থাকে, যে কোনো কাজ করে আপনি হচ্ছে মোটামুটি ভালো অঙ্কের টাকা অর্জন করতে পারবেন। তাহলে একজন ডিপেন্ডেন্ট কত অর্জন করতে পারে? একজন ডিপেন্ডেন্ট চাইলে সে মোটামুটি 2000 মিনিমাম সে অর্জন করতে পারে। মিনিমাম ওয়েজে যদি হিসাব করি তাহলে 2000 পাউন্ডের মতো সে পেতে পারে। তাহলে একজন ডিপেন্ডেন্ট থাকলে তার খরচ কী হতে পারে? আপনারা যেহেতু একজন ডিপেন্ডেন্ট, যেহেতু যদি বেবি না থাকে সেটা একরকম, আর বেবি থাকলে সেটা আরেক রকম। যাদের বেবি নেই, যারা কাপল আছে, শুধুমাত্র স্টুডেন্ট এবং তার ওয়াইফ অথবা স্টুডেন্ট এবং হাজব্যান্ড থাকে, তারা হচ্ছে মান্থলি অ্যাভারেজে হিসাব করে যদি আমি বলি যে স্টুডেন্ট যদি এনআই করে শুধু, আর ডিপেন্ডেন্টও এনআই জব করে, কিংবা ডিপেন্ডেন্ট চাইলে ক্যাশ হ্যান্ডও করতে পারে, কোনো অসুবিধা নাই। ডিপেন্ডেন্ট কোনো যেহেতু ব্যারিয়ার নাই, নির্দিষ্ট কোনো আওয়ার নাই, যত মনে চায় ততই করতে পারে।
সো সেক্ষেত্রে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে একটা স্টুডেন্ট এনআই জব করে সে 800, আর ওদিকে হচ্ছে ডিপেন্ডেন্ট এনআই জব করে মোটামুটি 2000, তাহলে মোটামুটি 2800 পাউন্ড পার মান্থ সে অর্জন করতে পারে। এখন আসি, তাহলে পার মান্থে যদি সে 2800 পাউন্ড অর্জন করে, তার খরচ কতটুকু পড়তে পারে? হ্যাঁ, খরচটা আসি। খরচ বাসা ভাড়া সেই একই রকম। বাসা ভাড়াতে কাপলদের জন্য ভেরিয়েবল, এক এক বাসায় এক এক রকম খরচ। সেক্ষেত্রে আপনি যদি শেয়ার বাসায় থাকেন তাহলে দেখা যায় যে 50% ভাড়া দিতে হয়। যদি বাসা ভাড়া 1000 হয়, 2 রুমের বাসায় এগুলো যদি 1000 হয়, সেক্ষেত্রে আপনার বাসা ভাড়া 500 টাকায় পড়বে, 500 পাউন্ড। আর যদি মনে করেন যে না সিঙ্গেলে আলাদা থাকবেন, সেটাও পাওয়া যায়, সেটা পেতে একটু সময় লাগে, বাট পাওয়া যায়। মোটামুটি 500 থেকে শুরু করে আপনার বাসা ভাড়া দেখা যায় যে 600 বা 700, সর্বোচ্চ 700, এর বেশি যাইতে হয় না বা এর বেশি আপনার খরচ হয় না। যদি লন্ডন শহরের কথা বলি তাহলে সেক্ষেত্রে ভেরিয়েবল। লন্ডন বা ম্যানচেস্টার, লিভারপুল কিংবা চেস্টার, এগুলো এক এক জায়গায় এক এক রকম। ম্যানচেস্টার বা দেখা যায় যে লন্ডনের দিকে 800 বা 1000 পাউন্ডের ভিতরে আপনি থাকতে পারেন, কিন্তু লন্ডনের দিকে আবার দেখা যায় যে স্যালারি আবার বেশি, জবের স্যালারি বেশি, খরচও বেশি, থাকা খাওয়ার খরচও বেশি, আবার স্যালারিও বেশি। যাই হোক, ওভারঅল আপনি দেখা যায় যে 1000 পাউন্ডের মতো আপনার খরচ হয় যদি কাপল সহ আসেন বা কাপল সহ থাকেন। বাসা ভাড়া আদার্স খরচ মিলিয়ে 1000 পাউন্ডের মতো যায়। তাহলে আপনার সেভ হচ্ছে মোটামুটি 2000 পাউন্ডের মতো আপনি মাসে সেভ করতে পারেন। তাহলে 2000 পাউন্ডে বাংলাদেশি কত টাকা আসে? যদি আমি 150 টাকা হিসাবে রেট পাই বা রেট পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি 2000 পাউন্ডে বাংলাদেশি টাকায় আপনি 3.5 লাখ টাকার মতো আপনি সেভ করতে পারেন খরচ বাদ দিয়ে। তো মান্থলি যদি আপনার 3.5 লাখ যদি খরচ বাদ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই হচ্ছে টিউশন ফি, তারপর আদার্স খরচ, এবং হচ্ছে আপনি দেশেও পাঠাতে পারেন, আপনার লোন শোধ করতে পারেন, বা যা খরচ করার উৎস থাকে সেগুলো আপনি করতে পারেন। এটা হলো আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার অর্জন এবং হচ্ছে খরচ। এখন যারা আমরা গ্র্যাজুয়েটেড আছি, যে এখান থেকে যদি পাস করি, সেটা হচ্ছে পরে কি পরিমাণ অর্জন করা যেতে পারে। হ্যাঁ, পাস করার পর তো অন্যরকম, যেহেতু স্টুডেন্ট পাস করার পর সে ফুল টাইম জবের অপরচুনিটি থাকে, এখানে কোনো ব্যারিয়ার নাই। পাস করার পর বছরের PSW আছে, সেই 2 বছরে ফুল টাইম জব করে মোটামুটি সেমভাবে যেভাবে ডিপেন্ডেন্ট ফুল টাইম জব করতো, সেমভাবে আপনি ফুল টাইম জব করে আরও বেশি অর্জন করতে পারবেন। তাহলে দুজনে ডাবল করলে মোটামুটি এভাবে ভালো অ্যামাউন্টের অর্থ উপার্জন করা সম্ভব। তাহলে যারা আসতে চান বা যাদের দৈনিকের প্রশ্ন যে আসলে স্টুডেন্ট হয়ে কি টিউশন ফি বা অন্যান্য খরচ দেওয়া সম্ভব কিনা, হ্যাঁ পারবেন, অসুবিধার কিছু নাই। জাস্ট একটু চেষ্টা থাকতে হবে এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে যে আপনি কাজ করবেন, কাজ করে আপনি সংসার চালাবেন, পাশাপাশি হচ্ছে আপনার ক্যারিয়ার গঠন করবেন। ইজিলি সম্ভব। তো যারা যারা প্ল্যান করতেছেন, আশা করি চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে খরচ জাস্ট বাংলাদেশের চাইতে একটু বেশি, কিন্তু অর্জনও মোটামুটি বেশি। এখানে যেভাবে অর্জন করতে পারেন ঠিক সেভাবে আবার খরচও করতে পারবেন এবং লাইফকে এনজয় করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে টেনশনে থাকতে হয় না আপনাকে, আপনার মতো আপনি চলতে পারবেন, আপনার মতো আপনি সব কিছু করতে পারবেন। এই হচ্ছে কথা। ঠিক আছে, আজকে আর বাড়ালাম না, অন্য দিন আবার কথা হবে যে কীভাবে জব অ্যাপ্লাই করবেন বা কীভাবে জব পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনাদের কথা বলবো, অন্য টপিকস নিয়ে। আশা করি সাথেই থাকবেন, আর যত কোশ্চেন আছে করতে পারেন, আমি অন্য দিন আবার সবার উত্তর দিয়ে দেবো আশা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।